প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় স্থির তড়িৎ, ইলেকট্রোস্ট্যাটিক্স। এই স্থির তড়িৎ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের পাঠে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে স্থির তড়িৎ কি সেটা বলতে পারবে, স্থির তড়িৎ কি তা বলতে পারবে, স্থির তড়িৎ কিভাবে সৃষ্টি হয় তা বলতে পারবে, আধান কি, আধান কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করতে পারবে, তড়িৎ আবেশ কি, তড়িৎ ক্ষেত্র কি, পরিবাহী কি, অপরিবাহী কি, এবং কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রটির প্রমাণ বা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা চলো শুরু করি। প্রথমে আমরা জেনে নেই স্থির তড়িৎ কি। স্থির তড়িৎ হচ্ছে যদি কোনো বস্তুতে ইলেকট্রনের উপস্থিতিতে বা ইলেকট্রনের চলাচল ঘটে, ইলেকট্রনের চলাচলের ফলে যদি শক্তির সৃষ্টি হয়, কোনো বস্তুতে ইলেকট্রন চলাচলের ফলে যদি কোনো শক্তির সৃষ্টি হয়, অর্থাৎ একটি ঘটনা, অর্থাৎ এখানে একটি ভৌত ঘটনা ঘটে, ইলেকট্রনের চলাচলের ফলে বা আধানের উপস্থিতিতে সেখানে এক ধরনের শক্তি, চৌম্বকীয় শক্তি সৃষ্টি হয়, সেটাই হচ্ছে স্থির তড়িৎ। ঠিক আছে, স্থির তড়িৎটা হচ্ছে ইলেকট্রনের উপস্থিতি থাকতে হবে, আধানের উপস্থিতি থাকতে হবে, ইলেকট্রনের চলাচল থাকতে হবে, এবং এই তড়িৎটা স্থির থাকে, অর্থাৎ বস্তুর পৃষ্ঠে জমা থাকে, সেই জন্য এটাকে বলা হয় স্থির তড়িৎ। কথা ক্লিয়ার? স্থির তড়িৎ আমরা জানলাম, অর্থাৎ আধানের উপস্থিতিতে বা ইলেকট্রনের উপস্থিতিতে এক ধরনের শক্তির সৃষ্টি হয়, যেটাকে আমরা চৌম্বকীয় শক্তি বলি। এবং এই শক্তিটা একটা নির্দিষ্ট বস্তুর উপর স্থির থাকে, অর্থাৎ জমা থাকে, সেই জন্য এটাকে বলা হয় স্থির তড়িৎ। যেমন আমরা ছোটবেলা তোমরা বইয়ে পড়ে আসছো, শুকনো চিরুনি দিয়ে যদি শুকনো চুলে মাথায় যদি আঁচড়াও তাহলে কি করবে, এবং ওই কিছুক্ষণ আঁচড়ানোর পর ছোট ছোট কাগজের টুকরা সামনে ধরলে কি হয়, তাকে আকর্ষণ করে, অর্থাৎ এখানে এক ধরনের শক্তির সৃষ্টি হয়, চৌম্বকীয় শক্তির সৃষ্টি হয়। এইটাই হচ্ছে স্থির তড়িৎ। অথবা রেশম কাপড়ের সাথে যদি কাচদণ্ড ঘষো, ঘর্ষণের ফলে কি হবে, এক ধরনের কি হবে, চুম্বক সৃষ্টি হবে। বেলুনকে যদি তুমি ঘষো, ঘর্ষণের ফলে কি হবে, এখানে এক ধরনের আধান সৃষ্টি হবে, যার ফলে একটা স্থির তড়িৎ। ঠিক আছে, শীতকালে দেখবো যে উলের কাপড় খোলার সময় দেখবো যে আমাদের গায়ের পশমের সাথে এটাকে আটকে থাকে মনে হয়, তাই না, এক ধরনের স্পার্ক তৈরি হয় ছোট, সেগুলিকে বলা হয়, এগুলি হচ্ছে স্থির তড়িৎ। তাহলে স্থির তড়িৎ উৎপন্ন হতে পারে আধানের উপস্থিতি থাকতে হবে, তাই না। প্রথম তাহলে আমরা জানি আধানটা কি, যে আধান, স্থির তড়িৎ কিভাবে সৃষ্টি হয় জানলাম আমরা। আধানটা কি, আধান সৃষ্টি হলে স্থির তড়িৎ সৃষ্টি হয়। আধানটা হচ্ছে পরমাণুতে কি থাকে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থাকে, তাই না। তো ইলেকট্রন প্রোটনের কি আছে, চার্জ আছে, কিন্তু নিউট্রনের চার্জ নেই। তাহলে পরমাণুর যে মৌলিক কণিকা, পরমাণুর মৌলিক ইলেকট্রন ও প্রোটনের বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে কি, চার্জ বা আধান। পরমাণু সৃষ্টিকারী মৌলিক কণিকা ইলেকট্রন ও প্রোটনের বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে কি, চার্জ। বৈশিষ্ট্য কি তাদের, যেমন ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, তাই না। এই পজিটিভ নেগেটিভ চার্জই হচ্ছে আধান। ঠিক আছে, ইংরেজি বলা হয় চার্জ, বাংলায় বলা হয় আধান। এখন আধানটা কিভাবে সৃষ্টি হয়, এই যে একটা শুকনো চিরুনি যদি শুকনো চুলে যদি ঘর্ষণ করো, ঘর্ষণের ফলে একটা থেকে আরেকটাতে কি হবে, ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। যদি ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাহলে সেখানে কি হয়, আধানের সৃষ্টি হয়। অর্থাৎ মনে করো একটা বস্তুতে ইলেকট্রন আসছে 11টা, সেখানে ঘর্ষণের ফলে যদি একটা ইলেকট্রন কমে যায় তাহলে কি হবে, আধান সৃষ্টি হবে, অর্থাৎ সেখানে পজিটিভ আধান সৃষ্টি হবে। আবার যদি ইলেকট্রন যুক্ত হয় তখন সেখানে ঋণাত্মক আধানের সৃষ্টি হবে। ঠিক আছে, আমরা কেমিস্ট্রিতে পড়েছো তাই না, কিভাবে আধানের সৃষ্টি হয়, পজিটিভ নেগেটিভ কেমনে হয়। যদি ইলেকট্রন যুক্ত হয়ে যায় তখন ঋণাত্মক আধান গ্রস্ত হবে, আর যদি ইলেকট্রন চলে যায় তাহলে সেটা ধনাত্মক আধানগ্রস্ত হবে। এইভাবে আধানের সৃষ্টি হয়। আধান দুই ধরনের, একটা পজিটিভ আর একটা নেগেটিভ।
ঠিক আছে? তো পজিটিভ আধান অর্থাৎ ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ দুই ধরনের চার্জেই সৃষ্টি হতে পারে। তাহলে আমরা কি জানলাম, আধান কি জানলাম এবং আধান কিভাবে সৃষ্টি হয় সেটাও আমরা জানতে পারলাম। এবার আসি আমরা তড়িৎ আবেশ কি। তড়িৎ আবেশটা হচ্ছে যদি একটি বস্তুকে, এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমরা আধানগ্রস্ত করলাম, একটি বস্তু আরেকটি বস্তুর ঘর্ষণে হলে সেটা আধানগ্রস্ত হবে, অর্থাৎ সেটা আহিত হবে। একটি আহিত বস্তুর নিকট, হ্যাঁ ধরো এই একটা বস্তু, এটা আহিত অবস্থায় আছে, এটা আহিত অবস্থায় আছে। এই আহিত বস্তুর নিকট যদি অন্য আরেকটি অনাহিত বস্তু আনি, অন্য আরেকটি যদি অনাহিত বস্তু কাছাকাছি আনবো, স্পর্শ করবো না কিন্তু কাছাকাছি আনবো, কাছাকাছি আনার ফলে এটাও কি হবে, আহিত হবে। এই আহিত হওয়ার ঘটনাটাকে বলা হয় তড়িৎ আবেশ। তড়িৎ আবেশটা কি, একটি আহিত বস্তুর নিকট আরেকটি যদি অনাহিত বস্তু কাছাকাছি আনা হয় স্পর্শ না করে, তাহলেও সেই বস্তুটা কি হবে, আহিত হবে। এই আহিত হওয়ার ঘটনাটাই হচ্ছে তড়িৎ আবেশ। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি শিখবো, এরপরে শিখবো আমরা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ আবেশ গেল না, তড়িৎ ক্ষেত্র কি। তড়িৎ ক্ষেত্র হইল, ধরো একটা আহিত বস্তু, একটা আহিত বস্তু নিকট যদি আমরা অন্য আরেকটি অনাহিত বস্তু আনি, সেটা কি করবে, ওই অনাহিত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। এই আকর্ষণ ও বিকর্ষণ বলটা যে এলাকা জুড়ে কাজ করবে, যে এলাকা জুড়ে কি করবে, কাজ করবে, সেই এলাকাটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ একটা আহিত বস্তুর কাছাকাছি অন্য কোনো অনাহিত বস্তু আনলে বা আরেকটি আধান স্থাপন করলে, অন্য একটি আধান স্থাপন করলে এটি এক ধরনের কি হবে, আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। আকর্ষণ বিকর্ষণ করবে কখন, সম আধান পরস্পরকে কি করবে, বিকর্ষণ করে, আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এটা আমরা কি এর আগে জেনেছি ছোট ক্লাসে, যে একটি চুম্বকের ধনাত্মক অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থাকে, তাই না? উত্তর মেরু দক্ষিণ মেরুর কাছাকাছি আনলে কি হয়, বিপরীত মেরু আনলে আকর্ষণ করে, যদি সমমেরু আনা হয় বিকর্ষণ করবে। তেমনি তড়িৎ ক্ষেত্রেরও যদি এটা প্লাস আধান থেকে, তাহলে মাইনাস আধান যদি আরেকটা রাখা হয় এখানে, এটাকে কি করবে, আকর্ষণ করবে। আর যদি প্লাস আধান রাখা হয় তাহলে সেটাকে কি করবে, বিকর্ষণ করবে, অর্থাৎ এটা এদিকে ঠেলবে ও এদিকে ঠেলবে। তো এই আকর্ষণ ও বিকর্ষণ বলটা যে এলাকা জুড়ে বিরাজ করবে, এটা আকর্ষণের এরিয়া আছে, তাই না? এরিয়াটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তোমরা সব জেনে থাকবে যে চুম্বক তো তোমরা সবাই দেখেছো, তাই না? চুম্বকের কাছাকাছি অন্য একটি যদি চুম্বকীয় পদার্থ, যেমন লোহা বা লোহা জাতীয় কোনো পদার্থ যদি কাছাকাছি আনা লাগে না, কাছাকাছি ধরলেই, টাচ করা লাগে না, কাছাকাছি ধরলে এটাকে কি করে, আকর্ষণ করে, এক ধরনের বল কাজ করে, হ্যাঁ। কিন্তু এটা একটা এরিয়া আছে, ধরো এটা চুম্বকটা, এখানে একটা অন্য একটা চুম্বকীয় বস্তুটা আকর্ষণ করবে, কিন্তু দূরে নিলে আকর্ষণ করবে না, এর একটা এরিয়া আছে। এই এরিয়াটাই হচ্ছে কি আমার চুম্বক ক্ষেত্র অর্থাৎ বা তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র এগুলো। এরপরে আমরা শিখবো তড়িৎ ক্ষেত্রের সাথে একটা বল আছে, আর একটা জিনিস আছে তড়িৎ বল, তীব্রতা বলা হয় এটাকে। এই যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অন্য আরেকটি আধান স্থাপন করলে এটি যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে সেটাই হচ্ছে তড়িৎ তীব্রতা। অর্থাৎ এখানে আমি আরেকটি বস্তু আনলাম, আধান আনলাম, আনার ফলে কি এটা আকর্ষণ করবে, আবার এখানে আনলেও এটাকে কি করবে, আকর্ষণ বা বিকর্ষণ করবে। ঠিক আছে, ধরুন ঋণাত্মক আধান আনলাম, এটা প্লাস আধান আছে, এটাকে আকর্ষণ করবে। এখানে আনলে এক ধরনের আকর্ষণ বল অনুভব করে, কাছাকাছি আনলে আরেক ধরনের আকর্ষণ বল অনুভব করবে। অর্থাৎ দূরে রাখলে বস্তুটার আকর্ষণ বলটা একটু কি হবে, কম হবে, যতই কাছাকাছি আনবো ততই আকর্ষণ বলটা বেশি হবে। এই যে এটা কি বলে, তীব্রতা। ঠিক আছে, দূরে রাখলে তীব্রতা কম হবে, কাছে আনলে তীব্রতা বেশি হবে। সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আরেকটি আধান স্থাপন করলে এটি যে বল অনুভব করে, যে বলটা কত কম বা বেশি সেটাই, যে বল অনুভব করে সেটাই হচ্ছে তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ইলেকট্রো ফোর্স, এফ বাই কিউ ই, না কিউ, এফ বাই
ই সমান এফ বাই কিউ বা এফ সমান কিউ ই, ঠিক আছে। তড়িৎ তীব্রতা, ইটা হচ্ছে তড়িৎ তীব্রতা, এফটা হচ্ছে বল, আর কিউটা হচ্ছে আধান। তাহলে ক্লিয়ার তড়িৎ তীব্রতা কি? তাহলে আমরা এখানে কি জানলাম? তড়িৎ আবেশ কি, তড়িৎ ক্ষেত্র কি এবং তড়িৎ তীব্রতা কি, এই সম্পর্কে আমরা জানলাম। এবং এই সূত্রের সাহায্যে আমরা কি পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। এবার আসি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি টপিক, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। সেটা কি? কুলম্বের সূত্র, ভেরি ইম্পর্টেন্ট বিষয়। তোমরা পড়ছো কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছো না? নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছো। এই মহাকর্ষের সূত্রের সাথে মিল রেখে কুলম্বের সূত্র, কুলম্ব একটি সূত্র আবিষ্কার করছে। মহাকর্ষ সূত্রটা আমরা কি জানি? মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান কি বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক তেমনি কুলম্ব কি করছে? দুইটি আধান, এটা কিউ আধান, এটা কিউ টু আধান। তিনি দেখছেন যে দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলে, এটা আকর্ষণ করতে পারে, বিকর্ষণ। কখন আকর্ষণ করবে? আগে বললাম, বিপরীত আধান হলে আকর্ষণ করবে, হ্যাঁ, আর সম আধান হলে বিকর্ষণ করবে। এই আকর্ষণ ও বিকর্ষণ বলের মান হবে আধান দুইটির গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একই রকম মহাকর্ষীয় সূত্রের মতো, ওটা ছিল ভরের, এটা হলো আধানের, তাই না? তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তু দুইটির ভরের গুণফলের সমানুপাতিক, আধানের গুণফলের সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে নিউটনের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের ব্যাখ্যাটা যদি আসে তাহলে কি করব? যদি কুলম্বের সূত্র বিবৃতি করা বলে বা কুলম্বের সূত্রটি লিখো, হ্যাঁ, তাহলে আমরা বলবো কি? দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ ও বিকর্ষণ বলের মান বস্তু দুটি আধানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি ব্যাখ্যা করতে বলে তাহলে আমরা কি লিখবো? ধরি কিউ ওয়ান ও কিউ টু দুটি আধান, এদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, ধর এখান থেকে এটার দূরত্ব কত? ডি হয়, তাহলে যে আকর্ষণ বিকর্ষণ বলের মান পাওয়া যায়, তাহলে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ হলে এফ প্রপোর্শনাল কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। কুলম্বের সূত্র অনুসারে দুটি আধানের মধ্যবর্তী, হ্যাঁ, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা সমানুপাতিক চিহ্নটা উঠায় কি করতে পারি? সমান দিতে পারি। যদি সমান দিই তাহলে আমরা কি করতে পারি? এখানে একটা ধ্রুবক দ্বারা গুণ করতে পারি, সি বা কে দ্বারা গুণ করি আমরা কিউ ওয়ান বা কিউ টু বাই ডি স্কোয়ার। এখানে সি কি? সি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এখানে সি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যার মান কত? যার মান ধরা হয়েছে সি সমান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার সি ইনভার্স 2। অর্থাৎ সি এর মানটা কত হয়? এই এফ ডি স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু, তার মানে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে যদি ব্যাখ্যা চাই তাহলে আমরা এই ব্যাখ্যাটা এভাবে দিব। আশা করি বুঝতে পারছো। কুলম্বের সূত্রের বিবৃতিটা জানলাম এবং কুলম্বের সূত্রের ব্যাখ্যা জানলাম। যখন আমরা অঙ্ক করব তখন আমরা কি করব? এই সূত্রের সাহায্যে আমরা কি করব? অঙ্ক করব। একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার করি বিষয়টা। ধরো কিউ ওয়ানের আধান দেওয়া আছে 20 কুলম্ব প্লাস 20, কিউ টুর আধান দেওয়া আছে প্লাস 40, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকতে হবে। মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে মনে করো 40 সেন্টিমিটার, তাহলে এফ এর মান কত?
তাহলে এফ এর মান আমরা কি করব? আমরা জানি এফ সমান সি ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এখানে সি এর মান কত? 9। এই যে সি এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 এর মান কত? 20 আর Q2 এর মান 40 প্লাস 40। ডি এর মান 40 সেন্টিমিটার, মিটার নিলে কত হবে? 0.4 এর স্কোয়ার। এখন হিসাব করলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, অর্থাৎ এফ এর মান। ঠিক আছে, হিসাব করলে কত হয় আমরা হিসাবটা করে নিই। 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 13। আর বলের একক কি? নিউটন। আশা করি বুঝতে পারছো। এইভাবে দুটি আধান দেওয়া থাকবে, এবং মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে যদি, তাহলে আমরা এই সূত্র দিয়ে, কুলম্বের সূত্রটা কি? এফ সমান সি ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে সি এর মান জানা আছে, Q1 Q2 দেওয়া থাকবে, ডি এর মানও দেওয়া থাকবে। সেন্টিমিটার থাকলে এটা মিটারে নিব, যে এককে দেওয়া থাক আমরা মিটারে নিব। মিটারে নিয়ে তারপরে আমরা ক্যালকুলেশন করে যে রেজাল্ট পাবো সেটি হবে ওই দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। তাই এটা যেহেতু দুটি বিপরীত সম আধান, এটা পরস্পরকে কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ এটা বিকর্ষণ বল মানে হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 13। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা এই দুইটা সূত্রের সাহায্যে আমরা আরো অনেক গাণিতিক সমস্যার সমাধান করব। আজকে এ পর্যন্তই। আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।